নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে 4 দিক। আর যে খবরে প্রথমেই নজর রাখবো সিপিএম এর রাজ্য সম্মেলন। সেই সম্মেলনেই খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া প্রতিবেদনেই আপনাদেরকে যে বিষয় জানিয়ে রাখবো যে আজ থেকে শুরু হয়েছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন এবং সেই সম্মেলনে খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন। কংগ্রেস ডানকুনির কোল কমপ্লেক্সের শান্তি মঞ্চ, সেখানেই শুরু হয়েছে আজ থেকে এই রাজ্য সম্মেলন। এবং কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় খসড়া প্রতিবেদনে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন। কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে এই খসড়া প্রতিবেদনে। এবং আজ থেকেই শুরু হয়েছে এই রাজ্য সম্মেলন, 27তম রাজ্য সম্মেলন। এবং তাতেই যে খসড়া রিপোর্ট পেশ করা হচ্ছে সেই রিপোর্টে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, যেখানে এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। অন্যদিকে অল্প বিস্তর সব জায়গাতেই কংগ্রেসের যে বিষয় সেই বিষয় নিয়েও মূল্যায়ন করা হয়েছে এই খসড়া রিপোর্টে। এবং কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই কংগ্রেসের অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে, এমনটাই কিন্তু বলা হয়েছে এই খসড়া রিপোর্টে। সেক্ষেত্রে তৃণমূল সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো এই নিয়ে। সত্য, এই যে খসড়া রিপোর্ট, সেই খসড়া রিপোর্টে আর কোন কোন বিষয়ে উল্লেখ করা হয়েছে? দেখো, ইতিমধ্যে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন ডানকুনিতে শুরু হয়েছে এবং এই সম্মেলনের আগে সম্মেলনের যে খসড়া প্রতিবেদন, সেই খসড়া প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের প্রশ্নে স্পষ্টভাবে যে খসড়া প্রতিবেদন তাতে উল্লেখ রয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের কিন্তু অল্প বিস্তর একটা রাজনৈতিক শক্তি বা অস্তিত্ব বলা যেতে পারে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসন সমঝোতার প্রশ্নে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এর আগে দেখতে পাওয়া গিয়েছে যে অনেক ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বা বোঝাপড়া হয়েছে সিপিএম এর। আবার অনেক ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের সঙ্গে সেই আসন সমঝোতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আগামী 2026-এর নির্বাচনে কোন পথে, কোন রাজনৈতিক কৌশলগত কোন পথে চলবে দল, সেটা কিন্তু এই রাজ্য সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসবে। তার পাশাপাশি এসইউসিআই সম্পর্কে যে প্রশ্ন তোলা হয়েছে, যে সংশয় তৈরি হয়েছে দলের মধ্যে, সেটাও কিন্তু খসড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে এসইউসিআই কি প্রকৃত বামপন্থী দল, সেটা নিয়ে কিন্তু দলের অন্তরেই একটা সংশয় রয়েছে। তার কারণ হিসেবে উল্লেখ রয়েছে খসড়া প্রতিবেদনে, সেখানে উল্লেখ করা হয়েছে যে এসইউসিআই এর দলের যে কার্যকলাপ সেটা কিন্তু আখেরে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করছে। সেই বিষয়টাও কিন্তু দলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই বিষয়টাও কাটিয়ে ওঠা প্রয়োজন। অন্যদিকে দলের যে জনভিত্তি, সেই জনভিত্তি যেটা গত 13 বছর ধরে রাজ্যে দল ক্ষমতায় নেই সিপিএম, তার আগে মেহনতি মানুষের সঙ্গে বা বিশেষত একেবারে প্রান্তিক মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেই জায়গাটা এবং শহুরে মানুষের মধ্যে বিশেষ করে মহিলাদের সঙ্গে জনসংযোগের ক্ষেত্রে দলের যে পর্যালোচনা, সেই পর্যালোচনা কিন্তু এই খসড়া প্রতিবেদনে করা হয়েছে। তার কারণ সেই জায়গা থেকে একেবারে শাখা কমিটি বা এরিয়া কমিটির যে সাংগঠনিক দুর্বলতা, সেই দুর্বলতার প্রতিফলনই দেখা যাচ্ছে ভোট বাক্সে। কেননা এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বুথ কমিটি তৈরি করা যাচ্ছে না এবং সেটাই কিন্তু আখেরে শূন্য এনে ঠেকিয়েছে সিপিএম এর মতো একটা সাংগঠনিক দলকে। সেই জায়গায় যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, দলের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি, সেই দলের পলিটিক্যাল এবং ট্যাকটিক্যাল লাইন, এই বিষয়গুলো কিন্তু একটা রাজনৈতিক রণকৌশল 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিয়ে আসা হবে এবং তার একটা বিশ্লেষণ তৈরি হবে আগামী 3 দিনের এই রাজ্য সম্মেলনে। ধন্যবাদ তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আজ থেকে ডানকুনিতে শুরু হয়েছে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে সংশোধন নিয়ে পরামর্শ। রবিবার দুপুরের মধ্যে প্রতিনিধিরা মতামত দিতে পারবেন। নির্দিষ্ট বক্সে নিজেদের মতামত তাদেরকে জমা দিতে হবে। আজ থেকেই শুরু হয়েছে সিপিএম এর রাজ্য সম্মেলন, ২৭তম রাজ্য সম্মেলন। রাজনৈতিক এবং সাংগঠনিক প্রতিবেদনে সংশোধন নিয়ে পরামর্শ এবং রবিবার দুপুরের মধ্যে প্রতিনিধিরা তারা নিজেদের মতামত দিতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট বক্সে নিজেদের মতামত জমা দিতে হবে। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী ভট্টাচার্য, তারা এই দিনের সম্মেলনে যোগদান দিয়ে কি বলেছেন শুনুন। পার্টি কংগ্রেস হবে 2 থেকে 6 এপ্রিল, সেখানে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। এখানে আমরা রাজ্য সম্মেলনে গত কান্নুর পার্টি কংগ্রেসের পরে আমরা যা কাজ করেছি তার পর্যালোচনা হবে এবং আমাদের রাজ্যের নিরিখে আমাদের কি সিদ্ধান্ত আমরা লড়বো, কিভাবে 26, 27, 28 আমাদের কি হবে, কি নেতৃত্ব হবে, পর্যালোচনার পরে সেটা আমরা ঠিক করব। এবং পার্টি কংগ্রেসে গিয়ে মাদুরাইতে গিয়ে আমাদের তার রাজনৈতিক দলিল আছে, পার্টি রাজ্য সম্মেলনের পরেই সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সবাই সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করবেন, তারপর মাদুরাইতে গিয়ে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। সংগ্রাম সংগঠন হবে, তার দিকে তাকাও, সেটা ভালো হলে আর ভোট নিয়ে যে চুরি সেটা বন্ধ। সরকার প্রতিদিন, প্রশাসনিক ব্যবস্থা প্রতিদিন সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, আর মানুষ কত ইনোভেটিভ কায়দাতে তার প্রতিবাদ করবে। যদি এইটা দেখার জন্য চোখ বিছিয়ে বসে থাকি তাহলে মনে হবে কন্টিনিউশন নেই। লুটের কারবারিরা, দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথাচাড়া দিয়েছে, কিন্তু শেষ কথা মানুষ বলবে, আর সেই মানুষের পরিচয় হবে। সরকারের দায়, তুমি যখন কলকারখানা খুলতে পারছো না, তুমি যখন সারের কালোবাজারি বন্ধ করতে পারছো না, তুমি যখন অবাধে জমি বেচে দিচ্ছ, ট্রাফিকিং করছো, নেশা তার জিনিস অ্যাভেলেবেল করে দিচ্ছ, তুমি যখন স্কুল বন্ধ করে দিচ্ছ, তখন একটি সরকারের, একটি প্রশাসনের যে ট্যাক্সের পয়সার দ্বারা চলে, তার এটা মূল কাজ হলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কিছু সাহায্য করা। সেটা ইন্ডিভিজুয়ালি করবেন না সমষ্টিগত করবেন, সেটা তার মতাদর্শের বিষয়। সেক্ষেত্রে তৃণমূল বিজেপি যা করছে সেটা ইন্ডিভিজুয়ালি করছে, সমষ্টিগতভাবে করছেন না, ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু বিগত দিনেও মেহনতি মানুষই একটি রাষ্ট্রের, একটি সমাজের তাদের ক্ষমতার প্রধান উৎস থাকে, আজও আছে। আমরা এই নিয়েই কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে। অবশ্যই যে বিষয়ে এরপর আমরা নজর রাখবো, যেখানে পার্টিতে সবাই নেতা হতে চাইছে, শাখা স্তরে কাজের মানসিকতা নেই। সিপিএম এর রাজ্য সম্মেলনে খসড়া রিপোর্টে উল্লেখ, দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। ভোটারদের মধ্যে তৃণমূল বিজেপি মেরুকরণ হওয়ায় সমর্থন হারাচ্ছে দল। শরিক দলের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তনের পর্যালোচনা প্রয়োজন। পার্টিতে সবাই নেতা হতে চাইছে, শাখা স্তরে কাজের মানসিকতা নেই। সিপিএম এর রাজ্য সম্মেলনের যে খসড়া রিপোর্ট তাতে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। ভোটারদের মধ্যে তৃণমূল বিজেপি মেরুকরণ হওয়ায় সমর্থন হারাচ্ছে দল। শরিক দলের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তনের পর্যালোচনাও প্রয়োজন রয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জনদার সাথে কথা বলবো। অঞ্জনদা, আজ থেকে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিধানসভা, লোকসভাতে সিপিএম কার্যত শূন্য। তাদের যে স্ট্র্যাটেজি ছিল তরুণমুখকে সামনে রেখে এগিয়ে যাওয়া, তাও ধরাশায়ী হয়েছে এবং সেক্ষেত্রে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। সব মিলিয়ে আজকের এই সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গুরুত্বপূর্ণ বটে। সিপিএম এর নিয়মই হচ্ছে 4 বছর অন্তর অন্তর সম্মেলন হয়, একদম নিচু তলার থেকে শুরু করে সর্বভারতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবার পশ্চিমবঙ্গ তাই হচ্ছে, কিন্তু যে সাংগঠনিক রূপে যে বিষয়গুলো এসছে, শরিক দল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, যে শরিকদের কার্যত কোনো জায়গায় অস্তিত্ব নেই, শুধু কাঠামোটা পড়ে রয়েছে, সেক্ষেত্রে শরিক দলগুলোর ক্ষেত্রে বিবেচনা করা উচিত আসন দেওয়ার ক্ষেত্রে। এসছে আইএসএফ সম্পর্কে, যে আদৌ এ কি ধর্মনিরপেক্ষ দল। অনেক পার্টি কমরেড মনে করছেন যে আইএসএফ প্রকৃত ধর্মনিরপেক্ষ দল নয়। ব্রাঞ্চের সম্পাদক হতে কার্যত প্রত্যেকের আপত্তি অনেক জায়গায় লক্ষ্য করা গেছে। ব্রাঞ্চ সম্পাদক হতে চাইছে না, কিন্তু জেলার নেতৃত্বে আসতে চাইছে। অর্থাৎ নিচু তলায় কাজ করার প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। এই বিষয়টাও যেমনি এসছে, তেমনি কংগ্রেস বিজেপির যে রাজনীতি
রাজনৈতিকরণ হয়েছে, কার্যত ভোট ভাগ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এই জায়গায় পার্টি পেনিট্রেশন করবার যে দরকার ছিল সেটা পার্টি করতে পারেনি, এবং করতে পারেনি তার মূল কারণ নিচুতলার কর্মীদের মধ্যে কাজের অভাব, ব্রাঞ্চ ঠিক মতন ফাংশন করে না, সবাই নেতা হতে চাইছে কিন্তু জেলা স্তরে রাজ্য স্তরে নিচুতলায় কাজ করার প্রবণতা ক্রমশ কমে যাচ্ছে। এই ধরনের অজস্র ত্রুটি, দলের ত্রুটি কার্যত তুলে ধরা হয়েছে এই সাংগঠনিক রিপোর্টে, এবং এই সাংগঠনিক এই রিপোর্টের এই ত্রুটিগুলো নিয়ে প্রত্যেকটা জেলা থেকে যে প্রতিনিধিরা এসছেন তারা আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে কার্যত সেটা গৃহীত হবে, প্রয়োজনে সংশোধন হতে পারে, সেই সংশোধন গৃহীত হবে। অর্থাৎ কী জায়গায় পার্টি দাঁড়িয়ে আছে এবং আগামী দিনে লড়তে গেলে সিপিএমকে কোন জায়গায় যেতে হবে সেই জায়গা মূলত চিহ্নিত করার জন্যই এই সম্মেলন আলোচনা হবে, এবং এখান থেকেই পরবর্তী নেতৃত্ব ঠিক করা হবে। সেক্ষেত্রে অঞ্জন দা, আরো একটা বিষয় জানতে চাইবো, যে ছবি আমরা বরাবর দেখতে পাচ্ছি যে দলের মধ্যে একটা উপদলীয় প্রভাব থেকেই যাচ্ছে সিপিএম এর অন্দরে, এবং সিপিএম এর যে গোষ্ঠী কোন্দল তাও ক্রমশ প্রকাশ্যে আসছে বারবার, এবং এই যে নিচু তলার কর্মীরা তারা কাজ করছে না, কোথাও গিয়ে কি উচ্চ নেতৃত্ব তাদের গাফিলতি থাকছে না? না, একদম একদম। এই সম্মেলনের খসড়া রিপোর্টও বলা হয়েছে সাংগঠনিক রূপে পরিষ্কারভাবে যে গত 1-1.5 বছর ধরে উপদলীয় কোন্দল বন্ধ করা যায়নি। অর্থাৎ ইঙ্গিতটা হচ্ছে যে তুমি নির্বাচনের ক্ষেত্রে শূন্য আসন, কিন্তু তোমার দলের উপদলীয় করা বা গোষ্ঠীবাজি করা সেটা কিন্তু বজায় রয়েছে। এইটা কেন থাকছে সেটার একটা উল্লেখ করা হয়েছে সাংগঠনিক স্তরে, যে এই প্রক্রিয়াগুলো যদি বন্ধ না হয় তাহলে পার্টি আগামী দিনে এগোতে পারবেন না। একটা বড় ব্যবধান হয়ে যাচ্ছে মহিলাদের সঙ্গে, বড় ব্যবধান হয়ে যাচ্ছে বিভিন্ন এনজিওর সঙ্গে বা বিভিন্ন একদম নিচুতলার যে আদিবাসী সমাজ আছে তাদের সঙ্গে। বলছে যে সম্মেলনের রিপোর্টে বলা হয়েছে যে পার্টি কমরেড নতুন এসছে, বহু এসছে, পার্টি মেম্বারও হয়েছে, কিন্তু যারা মেম্বার ছিল তাদের মধ্যে বহু লোক ছেড়ে দিচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে যিনি পার্টি সদস্য হবার পর ছেড়ে চলে যান, এইটা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে খুব বিপজ্জনক ঘটনা আসে। এই সমস্ত বিষয়গুলো এসছে এবারে সিপিএমের এই খসড়া রাজনৈতিক রিপোর্টে। দেখা যাক পার্টির সর্বস্তরে আলোচনা করে কি সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলনে সিপিএম, সেটাই আগামী দিনে সবাই তাকিয়ে রয়েছে। সেক্ষেত্রে আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে মানুষের সঙ্গে সিপিএম এর এই যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এবং বিধানসভা লোকসভাতেও যে শূন্য আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয় নিয়ে আগামী দিনে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য কোনো দিশা কি এই সম্মেলন থেকে দেখানো হচ্ছে? নিশ্চয়ই, বিকল্প নেই। এই সম্মেলনে আগামী দিনে সিপিএমকে দিশা দেখাবে। এই সম্মেলনের মাধ্যমেই সিপিএম আগামী দিনে কি পথে এগোবে, কি করতে হবে, কি ত্রুটি আছে তাকে কিভাবে সংশোধন করা যায়, নতুন কোনো রাজনৈতিক সমীকরণ করা যায় কিনা, শরিক দল সম্পর্কে কি ভাবনা, এই সমস্তটা প্রেক্ষাপটে আলোচনা হবে। ফলে এই রাজ্য সম্মেলন নিঃসন্দেহে সিপিএমের কাছে খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন দার সাথে আমরা কথা বলছিলাম, এবং আজ থেকেই শুরু হয়েছে সিপিএম এর ৭৭তম রাজ্য সম্মেলন, এবং সেই রাজ্য সম্মেলন একাধিক বিষয় নিয়ে খসড়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এবং সেক্ষেত্রে শরিক দলের মধ্যে এমন অনেক দল আছে যাদের কাঠামো আর কিছু সমর্থক ছাড়া কিছু নেই। এই বিষয়ে যেমন উল্লেখ করা হচ্ছে তেমনই বলা হচ্ছে যে পার্টিতে সবাই নেতা হতে চাইছে কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই, এমনকি শাখার কমিটিতে তীব্র অনীহা সম্পাদক হতে। এর ফলে বুথে বুথেও পার্টি সফল হচ্ছে না। এছাড়াও একাধিক বিষয়ে উল্লেখ করা হয়েছে সিপিএম এর এই খসড়া রিপোর্ট। পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যকে সুপ্রিম জরিমানা, গার্হস্থ্য হিংসা আইনের প্রয়োগ নিয়ে হলফনামা দাখিলে ব্যর্থদের তালিকায় বহু রাজ্যের নাম আছে। ৫,০০০ টাকা করে প্রতীকী জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যকেই এই সুপ্রিম জরিমানা করা হয়েছে, এবং সেক্ষেত্রে গার্হস্থ্য হিংসা আইনের প্রয়োগ নিয়ে হলফনামা দাখিলেই ব্যর্থ, আর সেই ব্যর্থদের তালিকাতেই রয়েছে বহু রাজ্যের নাম, এবং সেই ক্ষেত্রেই গার্হস্থ্য হিংসা আইন প্রয়োগ নিয়ে এই হলফনামা দাখিলে ব্যর্থ এবং সেই তালিকাতেই একাধিক নাম রয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লবদা, কোন কোন রাজ্যের নাম রয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বা কি নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে? দেখো, এখানে পশ্চিমবঙ্গের নাম আছে ঠিকই, কিন্তু শুধু আমাদের রাজ্য নয়, এখানে
এখানে মানে দেশের অন্তত 18 থেকে 20টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের নামও আছে সেখানে। মূলত বিষয়টা এই গার্হস্থ্য হিংসা বিরোধী যে আইন, সেই আইন কার্যকর করার জন্য যথাযথভাবে কার্যকর করার জন্য সেখানে প্রায় 11 দফা একটা সুপারিশ ছিল। সেই অনুযায়ী রাজ্যগুলো কতটা ব্যবস্থা নিয়েছে সেইটা জানার জন্য সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে হলফনামা দেওয়ার নির্দেশটা দেয়। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলো হলফনামা দেয়নি। সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট একটা প্রতীকী তোমার জরিমানা হিসেবে এইসব রাজ্যগুলিকে 5,000 টাকা করে জরিমানা আগামী দুই সপ্তাহের মধ্যে জমা দিতে বলেছে, এবং সেই সঙ্গে আগের নির্দেশ মতো হলফনামাটিও কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়। এটাই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ। এই মানে কি বলে মানে এই আইনটি যথাযথভাবে কার্যকর করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। চারটে চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। চারটে চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, ভারতের ভোটের হার বৃদ্ধিতে $21 মিলিয়ন মোদিকে দেয় আমেরিকা। নিজের মুখেই সে কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের স্বীকারোক্তিতে তোলপাড় ভারতের রাজনীতিতে। মোদিকে ইতিমধ্যেই নিশানা করতে শুরু করেছে বিরোধী দলগুলি, এবং আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশনেই বক্তৃতা দেওয়ার সময় এই বিষয়ে উল্লেখ করেছেন ট্রাম্প, যেখানে তিনি বলেছেন যে আমেরিকা দ্বিতীয়বার বাংলাদেশে মার্কিন ষড়যন্ত্রের উল্লেখ রয়েছে ট্রাম্পের মুখেও। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে শোনাবো। $21 million going to my friend Prime Minister Modi in India for voter turnout. We're giving $21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. আমরা একটু শোনালাম ডোনাল্ড ট্রাম্প, তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিজের মুখেই এই কথা স্বীকার করতে শুনলাম যে ভারতের ভোটের হার বৃদ্ধিতে $21 মিলিয়ন তিনি মোদিকে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে এই যে বিষয়টা, এই নিয়ে বোধহয় 3বার আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে উল্লেখ করতে শুনলাম। দেখো, এত বড় বিস্ফোরক একটা অভিযোগ স্বাধীন ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। এখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে আমার বন্ধু মোদিকে $21 মিলিয়ন, মিলিয়ন মানে 10 লক্ষ, সেই হিসেবে $2.10 কোটি মোদিকে দেওয়া হয়েছিল ভোটের সময়। কি কাজ করতে দেওয়া হয়েছিল সেটাও গতকাল শুক্রবার একটি বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন যে কিকব্যাক হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। কিকব্যাকের বাংলা করতে পারি আমরা ঘুষ, অর্থাৎ ঘুষ হিসেবে ব্যবহার করবার জন্য মোদিকে $2.1 কোটি দেওয়া হয়েছে। $2.1 কোটি ভারতীয় টাকায় মূল্য হবে প্রায় 182 কোটি টাকা। এটা তো ট্রাম্প বলেছেন, তাই আমরা জানি। আরও কতভাবে কি হয়েছে তা আমরা জানি না। কিন্তু কোনো প্রধানমন্ত্রী সম্পর্কে অন্য দেশের প্রেসিডেন্ট
সরাসরি এই রকম টাকা নেবার কথা বলেছেন বলে এর আগে স্বাধীন ভারতে আমরা কখনো শুনিনি। এর আগে একজন প্রধানমন্ত্রী সম্পর্কেই টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, সেটাও দেশের মধ্যে বিরোধী শক্তিরা তুলেছিল, তা হচ্ছে রাজীব গান্ধীর বিরুদ্ধে বোফোর্স কেলেঙ্কারি নিয়ে। কিন্তু বোফোর্স নিয়ে রাজীব গান্ধী টাকা নিয়েছেন এরকম কোনো প্রমাণ পরবর্তীকালে পাওয়া যায়নি। কিন্তু দেশের সিটিং প্রধানমন্ত্রী আসনে বসে আছেন, তার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে টাকা নিয়েছেন উনি, এই জিনিস ভারতে কখনো হয়নি। এখন আমরা দেখছি যে গতকাল শুক্রবার যখন ট্রাম্প ঘুষের কথা বলেছিলেন, কিকব্যাকের কথা বলেছিলেন, তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, গুরুতর ঘটনা এবং উপযুক্ত সংস্থা তদন্ত করবে। তাহলে এখন মোদির নাম উঠে যাওয়ার পরে ভারত সরকার নীরব কেন উঠছে প্রশ্ন। কেন ভারত সরকার, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, ভারতের বিদেশ মন্ত্রক তার মুখপাত্র কোনো কথাই জানাচ্ছে না? কেন কেন এই কথাকে অস্বীকার করছেন না মোদি? কেন প্রধানমন্ত্রী বলছেন না যে উনি ঠিক বলেননি বা উনি অন্য কিছু বলতে গিয়ে এই কথা বলে ফেলেছেন? সুতরাং মোদির নীরবতা, ভারত সরকারের নীরবতা, বিজেপিরও নীরবতা কিন্তু এক ভয়ঙ্কর দিকে ইঙ্গিত করছে। তাহলে কি সত্যি ইউএস এইডের নামে 182 কোটি টাকা ভোটের আগে মোদির হাতে এসেছিল? সেই মোদি যিনি আমাদের প্রধানমন্ত্রী, এ নিয়ে কিন্তু সারা দেশে একটা তোলপাড় শুরু হয়েছে। হ্যাঁ, একেবারেই আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদেরকে শোনাবো যে যখন ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মুখে এই কথা স্বীকার করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই বিপুল পরিমাণ আর্থিক অনুদান দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে রাজনৈতিক মহল তাদের কি প্রতিক্রিয়া, তারা কিভাবে দেখছেন বিষয়টি শুনুন। ভাওতা এবং সমস্তটা এই যে ভারতবর্ষের টাকা সাইফন হয়েছে আমেরিকা থেকে, পিছনে চরম বড় দুর্নীতি। খোলসা করতে হবে তো মোদিকেই। এই যে বলতেন না হাউডি ট্রাম্প, তো এখন ট্রাম্পই বলে দিচ্ছেন এইসব যে গোপনে গোপনে কি কাজ হয়েছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নির্বাচনের বিষয়ে বা আমেরিকার নির্বাচনের বিষয়ে এই সরকার প্রথম সমস্ত রীতিনীতি ভেঙেছে। বলে আমাদের দেশে যদি ওরা টাকা পাঠিয়ে থাকে ভোট বৃদ্ধি করার জন্য, তাহলে এর জবাব বিজেপিকে এবং মোদিজিকেই দিতে হবে। মোদী সরকার তারা সেই আমেরিকার কাছ থেকে হাত পেতে $21 মিলিয়ন নিচ্ছেন। তাদের উদ্দেশ্যটা বলছেন আমরা ভোটের হার বৃদ্ধি করতে চাই। হে আমেরিকান প্রভু, আমাদের সাহায্য করো, আমাদের এখানে গণতন্ত্রের ভোটের হার কম, আপনারা টাকা দিয়ে সাহায্য করুন যাতে ভোটের হার বৃদ্ধি হয়। কে বলছেন? মোদি বলছেন আমেরিকাকে। আর তারপরেও মোদি গণতন্ত্রের কথা বলেন কি করে? একদিকে ভোটার লিস্ট গন্ডগোল করছেন নিজের তৈরি ইলেকশন কমিশনের কমিশনারদের দিয়ে। ইলেকশন কমিশনকে তারা নখদন্তহীন করে তৈরি করে দিচ্ছেন, কারণ কমিশনাররা এখন মোদি এবং অমিত শাহ যৌথ নির্দেশে তারা অ্যাপয়েন্টেড হচ্ছে, নিয়োজিত হচ্ছে। আর সেই ইলেকশন কমিশনকে দিয়ে পদে পদে চারিদিকে ভোটার লিস্ট স্ক্যাম হচ্ছে, গন্ডগোল করছেন। আর তার উপরে ভারতবর্ষে বিদেশি টাকা এনে ভোটগুলোকে কন্ট্রোল করছেন। গণতন্ত্রকে নষ্ট করার সব রকম আয়োজন মোদী সরকার করে নিয়েছে। তাই জন্য নরেন্দ্র মোদী আজকে যখন গণতন্ত্রকে হত্যা করতে যাচ্ছেন, গণতন্ত্রের দ্বারাই সাধারণ মানুষ তাকে সরিয়ে দেবে, এই বিষয়ে কারুর মনে সন্দেহ নেই। ইলেকট্রনিক ভোটিং মেশিন বিশ্বাসযোগ্য নয় এমনটাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টাল ব্যালটের ওপরেই আস্থা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। ইভিএম প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়েই চর্চা শুরু হয়ে গেছে দেশ জুড়ে।
ভারতে ইভিএম এর বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও উপহাসই করছে বিজেপি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও এই ধরনের মতামত জানিয়েছিলেন, এবারেও তিনি জানালেন। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি ইলনের সাথে কথা বলেছি। ইলন মানে ইলন মাস্ক, তাকে কম্পিউটার ইত্যাদির ব্যাপারে অন্যতম একজন বিশেষজ্ঞ বলে ধরা হয়। এবং সবথেকে বড় কথা, কি করা যায় আর কি করা যায় না, কম্পিউটারে কলকবজার মধ্যে কি ভাইরাস ঢুকিয়ে দেওয়া যায় কি যায় না, সেসব ব্যাপারে ইলন মাস্কের ধারণা খুব স্বচ্ছ আছে বলেই দুনিয়া মনে করে। তো ইলনকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও বলেছে যে এই কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভোট নেওয়াটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তিনি এমআইটি একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং যেখানে কারিগরি বিদ্যাতেও খুব মানে উচ্চতম স্তরের পড়াশুনো হয়, সেখানকার বিশেষজ্ঞদের সাথেও ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন এবং তারাও একই কথা বলেছেন যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ভোট গ্রহণ যুক্তিযুক্ত নয়, ভোট নেওয়াটা কাগজের ব্যালটে নেওয়াই ভালো। এই কথাটাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এখন এর একটা প্রভাব নিশ্চয়ই ভারতের রাজনীতিতে পড়তে চলেছে। কেন? তার কারণ বারবার এর আগে বিরোধীরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের দক্ষতা বা তার মধ্যে কলকবজা করে মানুষের রায়কে পাল্টে দেওয়া যায় কিনা এই ধরনের কথা তুলেছেন। বারবার অভিযোগ করা হয়েছে, বিশেষ করে মানে রিসেন্টলি হরিয়ানা মহারাষ্ট্রের নির্বাচনের পরেও ইভিএম নিয়ে কথা উঠেছিল, অভিযোগ উঠেছিল। বারবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএমের বিরুদ্ধে নানা কথা বলেছেন, মত প্রকাশ করেছেন। কিন্তু বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এক কাট্টা হয়ে তারা ইভিএমের পক্ষে দাঁড়িয়েছে। বারবার তারা বলেছে যে ইভিএমকে হ্যাক করা যায় না, ইভিএমের মধ্যে মানুষের মতামতকে পাল্টানো যায় না। এইবারে দুনিয়ার সব থেকে নামী বিশেষজ্ঞ যারা, তাদের কয়েকজনের মত নিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন যে ইভিএমটা মোটেই নির্ভরযোগ্য নয়। এবারে কি বলবে ভারতের নির্বাচন কমিশন, কি বলবে বিজেপি, কি বলবে কেন্দ্রীয় সরকার, সেই প্রতিক্রিয়ার জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদেরকে শোনাবো যে এই ইভিএম সংক্রান্ত বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন, শুনুন। I did ask Elon because he knows more about computers than anybody. And I said, what do you think of the voting system? He said, computers are not meant for voting. It's just not it's too many transactions taking place too quickly. It's just not, he said, honestly, and I've gone to the best people, the smartest computer minds from MIT, from others. My uncle was a professor for 41 years at MIT. And a brilliant guy, and I got to know a lot of the people up there, and they will tell you that the most secure way that you can secure the election, and probably the fastest way, because there can be very little hanky-panky, is paper ballots. Can you? বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ ষড়যন্ত্রের ফের উল্লেখ। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের উল্লেখ ট্রাম্পের। ডেমোক্র্যাটরাই বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে অর্থ ব্যয় করে। দ্বিতীয়বার বাংলাদেশে মার্কিন ষড়যন্ত্রের উল্লেখ ট্রাম্পের মুখে। বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপে মার্কিন ষড়যন্ত্রের ফের উল্লেখ করা হয়েছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের উল্লেখ ট্রাম্পের। কি বলেছেন ট্রাম্প এই নিয়ে, শুনুন। $486 million to the Consortium for Elections and Political Process Strengthening, including $22 million for inclusive and participatory political process in Moldova, and $21 million for voter turnout in India. Why are we caring about India turnout? We got enough problems. We want our own turnout, don't we? Can you imagine all that money going to India
I wonder what they think when they get it. Now, it's a kickback scheme. You know, it's not like they get it and they spend. They kick it back to the people that send it, I would say, in many cases. Many of these cases, anytime you have no idea what we're talking about, that means there's a kickback because nobody has any idea what's going on there. $29 million to strengthen the political landscape in Bangladesh. Nobody knows what they mean by political landscape. আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অশান্ত পরিস্থিতি এখনো বজায় রয়েছে, তার পিছনে মার্কিন ষড়যন্ত্র রয়েছে, এমনটাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। দেখো, এই অভিযোগ একটা নতুন মাত্রা দিয়েছে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আমাদের যে মূল্যায়ন। কেননা ক্ষমতাচ্যুত হওয়ার কদিন পরেই শেখ হাসিনা বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যাতে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা তারা কবজা করতে পারে এবং সেখানে তারা সামরিক ঘাঁটি বানাতে পারে, কিন্তু বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকার তাতে রাজি হয়নি। সেই জন্যই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের উপর রেগে যান বা হাসিনার উপর রেগে যান এবং তারাই বাংলাদেশে ওই কীর্তিটি করেছেন। ওই বিদ্রোহ, বিপ্লব, ছাত্র আন্দোলন ইত্যাদির নামে যে ঘটনা ঘটেছে সেটা মার্কিন মদতেই হয়েছে। এই কথাটা বলবার যখন তিনি বলছিলেন তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। পরবর্তীকালে ট্রাম্প শপথ নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে বেরোতে থাকে যে সত্যি ওখানে বাইডেন প্রশাসন এবং ডেমোক্র্যাটরা, অর্থাৎ বাইডেন যে দলের পক্ষ থেকে জিতেছিলেন সেই ডেমোক্র্যাটরা বাংলাদেশে টাকা দিয়েছে এবং বাংলাদেশের টাকাতেই একদল গুন্ডাকে ছাত্র আন্দোলনের নেতা সাজিয়ে তার এই ভয়ানক হিংসা ছড়িয়ে দেওয়া হয়। অগ্নিসংযোগ, হিংসা, আওয়ামী লীগের ওপরে আক্রমণ, আওয়ামী লীগের শাখা সংগঠনগুলোর উপরে আক্রমণ শুধু নয়, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়, পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা হয়, সারা দেশে দাপিয়ে বেড়াতে থাকে ওই বাহিনী। তারা জেলখানা ভেঙে দাগি অপরাধীদের বের করে দেয় এবং অবশেষে শেখ হাসিনার বাড়ি আক্রমণ করে, ঘিরে ফেলে শেখ হাসিনার বাড়ি। সেনাবাহিনী বলে 45 মিনিটের মধ্যে আপনাকে দেশ ছেড়ে যেতে হবে, তা নাহলে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না। এই পরিস্থিতিতে বাংলাদেশে পালাবদল হয়। এখন শেখ হাসিনা যেমন বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপের কথা উল্লেখ করে, তেমনি নানা সূত্র থেকে আমরা এরকম খবর পাচ্ছিলাম। অবশেষে ট্রাম্পের কথায় পরিষ্কার হলো ছাত্র আন্দোলনের নাম করে যে গুন্ডারা বাংলাদেশে সম্পূর্ণ অসাংবিধানিক একটা সরকার বা প্রশাসন চালাচ্ছেন, যারা সংখ্যালঘু হিন্দুদের উপরে বিপুল অত্যাচার, হিংসা চালাচ্ছেন, তারা আসলে মার্কিন টাকার জোরে ক্ষমতা পেয়েছেন এবং মার্কিন টাকার জোরে সেখানে ক্ষমতা ভোগ করছেন। এই মার্কিন টাকা ছাড়াও অনেকেই মনে করেন এই বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা পাকিস্তানের গুপ্তচর বাহিনী, পাকিস্তানের টাকা এবং মদতও তাদের সঙ্গে রয়েছে। সুতরাং বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের এই বক্তব্য কিন্তু একেবারে নতুন একটা মাত্রা দিল বাংলাদেশ সম্পর্কে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পুলওয়ামা হামলায় যখন উত্তাল জম্মু কাশ্মীর, সেই সময় কলকাতা টিভির পর্দায় প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরেছেন নাসির আহমেদ। 6 বছরের এই পথ চলা থমকে দাঁড়ালো 2025-এর এক সকালে। জঙ্গি এনকে বরফে ঢাকা কাশ্মীর উপত্যকার সুদৃশ্য কলকাতা টিভির দর্শককে বারবার উপহার দিয়ে ভোগে আক্রান্ত থাকলেও নিজের সাংবাদিকতার সত্তা থেকে কখনোই পিছু হটেননি তিনি। বছর 50-এই নিভল জীবন প্রদীপ। কলকাতা শোকে নাসির কোথাও হারাবেন না, নাসির থাকবেন তার ভূস্বর্গে। সেই সময় কলকাতা টিভির পর্দায় প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরেছেন নাসির আহমেদ। 6 বছরের এই পথ চলা থমকে দাঁড়ালো 2025-এর এক সকালে। জঙ্গি এনকাউন্টার থেকে বরফে ঢেকে থাকা কাশ্মীর উপত্যকার সুদৃশ্য ছবি কলকাতা টিভির দর্শককে বারবার উপহার দিয়েছেন নাসির। দীর্ঘদিন রোগ ভোগে আক্রান্ত থাকলেও নিজের সাংবাদিকতার সত্তা থেকে কখনোই পিছু হটেননি তিনি।
বছর 50-এই নিভল জীবন প্রদীপ। কলকাতা টিভি হারালো তার পরিবারের এক সদস্যকে। নাসির কোথাও হারাবেন না, নাসির থাকবেন তার ভূস্বর্গে। চারটে চারদিক এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।